চাঁপাইনবাবগঞ্জকে শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মানুষের কাছে সুউচ্চকিত করার জন্য আমি আমার অবস্থান থেকে ভূমিকা পালন করবো ইনশাল্লাহ। আপনাদের সবাইকে আমন্ত্রণ নয়া দিগন্তে। আমাদের সাথে আজকের ঈদ আড্ডায় অতিথি হিসেবে আসছেন ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতের আমির এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য জনাব নূর ইসলাম বুলবুল ভাই। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ। বুলবুল ভাই, চাঁপাইনবাবগঞ্জে আপনি ঈদে এসেছেন, সর্বস্তরের মানুষের সাথে আপনি কথা বলেছেন, ঘুরেছেন, দেখেছেন। এবারের ঈদটি কেমন কাটলো আপনার? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। যে আমরা 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এবং সেই বাংলাদেশে যেখানে আমরা স্বাধীন মতো কথা বলতে পারি, আমরা মত প্রকাশ করতে পারি, আমরা সভা সমাবেশ করতে পারি এবং খুবই স্বাচ্ছন্দ্যের সাথে এবারের ঈদে আমরা অংশগ্রহণ করেছি এবং বিভিন্ন আমি রাজধানীতে বাইতুল মোকাররমে ঈদের নামাজ পড়েছি। ঈদের নামাজ পড়ে রাজধানীতে আমি 5ই আগস্টের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত শহীদ যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ, আমি এই ধরনের 9টি শহীদ পরিবারের সাথে আমি সাক্ষাৎ করেছি, তাদের সমবেদনা জানিয়েছি, তাদের কষ্টকে আমি ভাগাভাগি করে নিয়েছি এবং আমরা দেখেছি আপনি সেখান থেকে খুব দ্রুত চাঁপাইনবাবগঞ্জে এসেও সমস্ত মানুষের সাথে মিশেছেন এবং এরপরেই আমি বিকালবেলায় আবার চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে আমি এসেছি এবং এসেই নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে সকাল থেকে আমি যারা কোরবানির ঈদে কোরবানি করতে পারে নাই আমরা তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য শাহ নিয়ামতুল্লাহ কলেজে প্রায় 1600 জনকে আমরা 2 কেজি করে গোশত বিতরণের একটা কর্মসূচি হাতে নিয়েছি। সকাল থেকে বলা যায় যে অধিকাংশ সময় আমি এখানে রয়েছি, একটু সময় একটা জানাজার জন্য বের হয়েছিলাম, বাকি সময় আমি প্রায় 1600 মানুষের সাথেই কথা বলেছি, তারপরে তাদের কুশলাদি বিনিময় করেছি, তাদেরকে ঈদ শুভেচ্ছা জানিয়েছি এবং আজকের দিনের দুপুর পর্যন্ত আমার এই কর্মসূচি। কি কি কর্মসূচি এবার ঈদে নিয়েছেন এবং চলমান কি কি কর্মসূচি রয়েছে এবং আগামীতে কি কি কর্মসূচি আপনারা নিতে যাচ্ছেন? এবারের ঈদে আমি যেটা চেষ্টা করেছি সাধারণ মানুষ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সংশ্লিষ্ট কর্মসূচিগুলোতেই আমি বেশি অগ্রাধিকার দিয়েছি। যেমন গরিব অসহায় যারা কোরবানি দিতে পারেনি, আমি ওই সমস্ত ব্যক্তিদের মাঝে আজকে সকাল থেকে কোরবানির গোশত বিতরণ করেছি। আমার কর্মসূচির মধ্যে ইতিমধ্যে আমি হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র, সেখানে একটি সাধারণ সভা আছে। দীর্ঘদিন পরে উন্মুক্ত পরিবেশে এই সাধারণ সভায় আমি অংশগ্রহণ করব এবং এখানে আমি এসএসসি পরীক্ষা এখান থেকে দিয়েছি। আমি একদম 6 থেকে এখানে লেখাপড়া করেছি। আমার স্মৃতি জুড়ে রয়েছে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়। আমি আজকেই বিকালবেলা হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের যে দিনব্যাপী যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামে আমি অংশগ্রহণ করব এবং আমার হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সেই প্রতিষ্ঠা থেকে শুরু করে এখন পর্যন্ত অসংখ্য মানুষের সাথে আমার দেখা হবে। আপনারা জানেন যে 10 তারিখে আমরা শহীদ সাহু হলে 2023 এবং 24 এবং 25 সালে চাঁপাইনবাবগঞ্জের কৃতি ছাত্র যারা রয়েছে, এটা ব্যতিক্রমী আয়োজন হবে। যে কৃতি ছাত্ররা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং পাবলিক মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে, এই সমস্ত মেধাবী ছাত্রদের সাথে আমার স্টুডেন্ট ফেস্ট আছে, একটা উৎসব হবে স্টুডেন্টদের নিয়ে, মেধাবী স্টুডেন্টদের নিয়ে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম। সেই প্রোগ্রামেও আমি 10 তারিখে অংশগ্রহণ করব। বিভিন্ন এলাকা আমি গণসংযোগ করব এবং জনগণের সুবিধা অসুবিধাগুলোকে অ্যাড্রেস করার জন্য চেষ্টা করব, মানুষের পাশে যাব। মূলত এবারের ঈদটা যেহেতু স্বাচ্ছন্দ্যে এবং স্বাভাবিকভাবে আনন্দ উচ্ছ্বাসের সাথে করার সুযোগ রয়েছে, সুতরাং আমি এটাকে প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে সর্বস্তরের গণমানুষের কাছে আমি ছুটে যাব, তাদের সমস্যার কথা শুনবো এবং তাদের সমস্যার সমাধানের জন্য আমার করণীয় কি, আমার জায়গা থেকে সেই করণীয় নির্ধারণের জন্য যতটুকু আমার সামর্থ্য রয়েছে সেই জায়গা থেকে আমি চিন্তা করবো। অবশ্য শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখে আমার এই কাজ নয়, আমি ছাত্র জীবন থেকেই সোশিও ইকোনমিক্যাল বহুবিধ যে সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যাগুলো সমাধানের জন্য আমি আমার জায়গা থেকে ব্যক্তিগত উদ্যোগে এবং সাংগঠনিক প্রচেষ্টায় সবসময়
এটা আমরা করে থাকি। তারই ধারাবাহিকতায় এই ঈদে ব্যাপক ভিত্তিক এই সমস্ত কার্যক্রমগুলো আমি পরিচালনা করবো ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। আপনি যে দ্বিতীয় প্রশ্নটি করেছেন যে এপ্রিলের মাঝামাঝি সময়ে নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টা যে টাইমের ঘোষণা দিয়েছেন, সেই বিষয়ে আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার। আগে আমার পার্টির অবস্থানটা আমি পরিষ্কার করতে চাই যে আমরা এই বক্তব্যে জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা নির্বাচনের যে দিনক্ষণের ঘোষণা দিয়েছেন সেক্ষেত্রে সন্তোষ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি আপনারা গতকালকে খেয়াল করেছেন, আমিরি জামাত বলেছেন একটা লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন, সেটি যদি নিশ্চিত করা যায় এবং এপ্রিলের মাঝামাঝি সময়ের আগে যদি গণহত্যাকারীদের বিচারের ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করা সম্ভব হয়, পাশাপাশি নির্বাচনের সংস্কারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি নির্বাচন সংস্কার করে যদি নির্বাচন কমিশন স্বাধীন মতো কাজ করার সুযোগ পায় এবং নির্বাচন কমিশন সংস্কারের সাথে রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ সংস্কার রয়েছে, যদি সেই সংস্কারগুলোকেও একটা সম্পন্ন করার জন্য সরকার এই টাইম ফ্রেমের মধ্যে যদি তারা এগুলো কার্যক্রমকে এগিয়ে নিতে পারে, তাহলে আগামী মধ্য এপ্রিলে যে নির্বাচন, সেই নির্বাচনের ব্যাপারে জামাতের সমর্থন রয়েছে এবং এই ব্যাপারে ইতিমধ্যে আমাদের আমিরি জামাতের পক্ষ থেকে সেই ব্যাপারে জামাত ইসলামের অবস্থান পরিষ্কার করা হয়েছে। আমরা একটা দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, বসবাসযোগ্য একটি মানবিক চাঁপাইনবাবগঞ্জ হিসাবে আমি দেখতে চাই এবং সেই লক্ষ্য নিয়েই আমি কাজ করছি। চাঁপাইনবাবগঞ্জের বহুবিধ সমস্যা রয়েছে। দেখেন, চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে উত্তরাঞ্চলে অবহেলিত। চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে তার চেয়ে সবচেয়ে বেশি অবহেলিত একটা জনপদ। এই জনপদ একটা কৃষিভিত্তিক একটা জেলা এটি। এখানে আম চাষ হয় ব্যাপকভাবে, এখানে কৃষি নির্ভর জীবনযাপন করেন। এখানকার কৃষির উৎপাদন দেশে বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়, এখানে সবজি উৎপাদিত হয়, এখানে কাঁচা শিল্প রয়েছে, এখানে রেশম শিল্প রয়েছে, এখানে নদী থাকার কারণে সেটাকে আরো ভালোভাবে ব্যবহার করার সুযোগ আছে। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার যে চাঁপাইনবাবগঞ্জে অতীতে যারা নির্বাচিত হয়েছেন জনগণের প্রতিনিধি হিসাবে, তারা আসলে চাঁপাইনবাবগঞ্জকে গড়ে তোলার জন্য এবং চাঁপাইনবাবগঞ্জের সমস্যাগুলোকে চিহ্নিত করে সেগুলোকে ওভারকাম করার জন্য তাদের যে পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল, সেই পদক্ষেপ তারা গ্রহণ করে নাই বললেই চলে। একদম কিছু করে নাই আমি বলবো না, কিন্তু করে নাই বললেই চলে। দেখেন যে চাঁপাইনবাবগঞ্জে রেল লাইনের দুরবস্থাটা কি। চাঁপাইনবাবগঞ্জের রেল লাইনকে একটা আধুনিক রেল স্টেশনে এটাকে পরিণত করতে হবে। এখন পর্যন্ত এটাকে সেই মাত্রায় আধুনিক এটি নয়। আমরা চাই যে এখানে একটা বনলতা ট্রেন শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত আসে, কিন্তু আন্তর্নগর ট্রেন যেগুলো রাজশাহী আসে, রাজশাহী এসে সেখান থেকে আবার ফিরে যায়। চাঁপাইনবাবগঞ্জের মানুষ বঞ্চিত হয়, অথচ ভৌগোলিক সীমানার সবশেষে অবস্থানকৃত যে চাঁপাইনবাবগঞ্জ, এখানে উচিত ছিল যে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনেই সমস্ত ট্রেন আসবে এবং এখান থেকে আবার তারা ফিরে যাবে। চাঁপাইনবাবগঞ্জের লক্ষ লক্ষ মানুষ আজকে গ্যাস থেকে বঞ্চিত। রাজশাহী পর্যন্ত গ্যাস এসেছে, এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের মানুষের জন্য কোনো গ্যাসের ব্যবস্থা নেই, গ্যাসের লাইনই নেই। আমরা সরকারের কাছে ইতিমধ্যেই আমি সংশ্লিষ্ট উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি এবং বলেছি যে চাঁপাইনবাবগঞ্জের গ্যাসের লাইন দিতে হবে। বাংলাদেশে গ্যাসের সংকট রয়েছে, আবাসিক ভাবে গ্যাস দিতে পারছে না। আবাসিক ভাবে গ্যাস দিতে না পারলে অন্তত ব্যবসায়িক ক্ষেত্রে গ্যাস সরকার চাইলে দিতে পারবে। এটা পরিকল্পনা প্রয়োজন, এই জন্য সুচিন্তিত ব্যবস্থাপনা প্রয়োজন। এই জন্য প্রয়োজন হচ্ছে সরকারের দুর্নীতিমুক্ত থাকা। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতিমুক্ত ভাবেই ভূমিকা পালনের জন্য চেষ্টা করছেন বা করবেন। অন্তত পুকুর চুরি হবে না, সে আস্থা আমরা রাখতেই চাই। সুতরাং আমরা এই সরকারের কাছে আবারও দাবি জানাতে চাই যে চাঁপাইনবাবগঞ্জে রেল
চাঁপাইনবাবগঞ্জে আমাদেরকে গ্যাস লাইন পৌঁছিয়ে দিতে হবে এবং ব্যবসায়ীদের, বিশেষ করে ব্যবসায়ীদের ব্যবসার সার্বিক উন্নয়নের জন্য, ব্যবসা পরিচালনার জন্য, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য চাঁপাইনবাবগঞ্জে গ্যাস লাইন আসা খুবই জরুরি। এখানে আম উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা। এই আম দেশের অর্থনীতিকে আরো সমৃদ্ধ করতে পারত, কিন্তু দুর্ভাগ্যজনক যে আমকে শিল্পে পরিণত করার জন্য যেভাবে সরকারের উদ্যোগ গ্রহণ করা দরকার, কোন সরকারই সেটি গ্রহণ করেনি। আরো দুর্ভাগ্যজনক, যেখানে আম গবেষণাগার ছিল সেটিকে এখন ফল গবেষণাগারে পরিণত করা হয়েছে। আমি দাবি জানাই যে অবিলম্বে আম গবেষণাগারকে আম গবেষণা কেন্দ্র হিসেবে রাখা উচিত এবং ফলের জন্য আলাদা গবেষণা কেন্দ্র হবে, আমের জন্য আলাদা গবেষণা কেন্দ্র হবে এবং আমের গবেষণা কেন্দ্রকে আরো সমৃদ্ধ করার জন্য সরকারের পদক্ষেপ গ্রহণ করা উচিত। আমকে শিল্পে পরিণত করা উচিত এবং এখানে আম ইন্ডাস্ট্রি, আমের সংরক্ষণ, আমের মার্কেটিং, আমের বৈদেশিক মার্কেটিং এবং বিশেষ করে আম উৎপাদনের জন্য সব ধরনের ঋণ, সুদমুক্ত ঋণ এদেশের আম চাষীদের কাছে দেওয়ার মধ্য দিয়ে আমকে মানে আগামী দিনে অর্থনৈতিক সমৃদ্ধির একটা অন্যতম গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসাবে আমকে কাজে লাগানোর জন্য আমি সরকারের কাছে ইতিমধ্যে দাবি জানিয়েছি এবং এটা আমি আবারও আজকে নয়া দিগন্তের এই ডিজিটাল ফর্মে আমি আবারও মানুষের কাছে, মানুষের মাধ্যমে, জনগণের পক্ষ থেকে আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি। চাই চাঁপাইনবাবগঞ্জে একটা কৃষিভিত্তিক অর্থনৈতিক জোন গড়ে উঠুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ নয়া দিগন্তে। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন আমার চাঁপাইনবাবগঞ্জের মানুষের সুখ দুঃখ, স্বপ্ন এবং প্রত্যাশা নিয়ে নয়া দিগন্ত মাধ্যমে পাঠকের লক্ষ কোটি পাঠকের সামনে তুলে ধরার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য নয়া দিগন্ত ডিজিটালকেও শুকরিয়া এবং ধন্যবাদ।